অথচ কতটা আছে, সবকিছু আছে। এক্স্যাক্টলি, আমি তো চেক করলাম, আপনি চেক করেন, আপনি চেক করেন, অথচ কতটা আত্মবিশ্বাসের সহিত তিনি এখানে এই বক্তব্য, মানে অসত্য এতটা সত্য হিসেবে উত্থাপন করলেন যে মানুষ বুঝলেন যে আসলে তিনি কি কথা বলেছিলেন। আমি নিজে তো কনফিউশনে পড়ে গিয়েছি, চেক করলাম, তিনি চেক করতে পারেন। এখন দেখেন, ঐক্যমত কমিশনের আলোচনায় আমি ছিলাম বলেই টকশোতে কথা বলতে আমার সুবিধা হয়, না হলে তো আমি বিপদে পড়ে যেতাম। আমার কাছে মনে হয় যে বিএনপি বা অন্য দলের যারা বিএনপির সাথে আছে, যারা ঐক্যমত কমিশনের আলোচনায় ছিল না, তারা মাহফুজ ভাইদের কথা শুনে কনফিউশনে পড়ে যান যে আসলে কি বিএনপি প্রতারণা করছে। তো আমি যেহেতু আলোচনায় ছিলাম, আমার আসলে কোনো কনফিউশন নাই। আমি তার কথাগুলো নেভার, আমার কোনো অবস্থান চেঞ্জ হয়নি, হয়নি। আপনি দেখাতে পারবেন না এই কথা তো আপনি প্রতিদিন বলেন না, এটা তো বাস্তবতা না। আমি তো বিএনপি নেতা, ওই সময় ছিলাম গণ অধিকার পরিষদের নেতা। বিএনপি নেতা হিসেবে তো ওখানে যান নাই, ওই সময় তো গণ অধিকার সেক্রেটারি হিসেবে গেছেন। ওই সময় গণ অধিকার পরিষদের সেক্রেটারি হিসেবে গিয়েছি, বাট বিএনপির সাথে যুগপৎ আন্দোলন ছিল, একসাথে আমরা ছিলাম, একসাথে পথ চলেছি, একসাথে রাজনীতি করেছি, একসাথে আন্দোলন করেছি। আপনার নেতা তো জাসদ ছাত্রলীগের নেতা ছিল। শোনেন, জামাতের আমির বর্তমানে যিনি রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, ইতিহাসের সবথেকে ভণ্ড এবং প্রতারক আমির। দেখেন, আপনাদের অতীতের না রুচি টেবিলে আসে মাঝে মাঝে এমন শব্দ চয়ন করেন, আপনি মিথ্যা বলবেন, ভণ্ডামি করবে, মিথ্যাচার করবে। আজকে শোনেন, শেষ করি, আপনারা কি শব্দ উচ্চারণ করেন? আপনারা কি বলছেন যে সরকার প্রতারণা করছে? তা আপনারা প্রতারক বলতে পারলে আমি ভণ্ড বলতে পারবো না? আপনারা কি বিএনপি সরকার প্রতারক বলছেন না? আপনাদেরকে কি আমি ভণ্ড বলতে পারবো না? আপনারা বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে নাকি নিজে প্রতারণা করছে। কোথায় প্রতারণা করছে? আপনি বলেন যে বিএনপি কে আপনি প্রতারক বলতেছেন না, তাহলে আপনি প্রতারক বলতে পারলে আপনি ভণ্ড কেন বলতে পারবেন না? আপনি তো স্বরাষ্ট্রমন্ত্রীকে ভণ্ড বললেন, আপনি নিজেই তো বললেন, আপনি বললেন যে প্রতারণা করেছে। আমি ভণ্ড বলছি, প্রতারক বলেছেন না? আপনি প্রতারণা করেছে কথা বলেছেন না? তো প্রতারণা কে করে? আপনি বলেন প্রতারণা কে করে? না আপনি বাক্য বলতেছেন, আমি শব্দ বলতেছি, এটা তো পার্থক্য। আপনি বাক্য বলতেছেন, আমি শব্দ বলতেছি, পার্থক্য তো এখানে নাকি? না, আপনি তো ব্যক্তিগত আক্রমণ করতেছেন। আপনি বাক্য বলেন নাই, তা আপনি বাক্য বললে সেটার আমি শব্দ বলেছি, কথা বলেছি। আপনি দলের অবস্থানের কথা বলেছেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজে বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সাথে প্রতারণা করেছে। আপনারা প্রতিনিয়ত বলছেন যে বিএনপি জাতির সাথে গাদ্দারি করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী গাদ্দারি করেছে। তো এই যে আপনি বাক্য বলতেছেন, আমি জাস্ট এটার একটা নাম বললাম, তাই না? এখানে আপনি আমাকে বলছেন যে আপনার সাথে টকশোতে বসা উচিত না। তো টকশোতে বসবেন কি না বলবেন সেটা আপনার সিদ্ধান্ত। আপনারা যুক্তি তর্কে যখন পারেন না, রুচিবোধ থাকে না, রুচিবোধ না থাকলে কি করার আছে? আপনাদের রুচিবোধ তো আওয়ামী লীগের সাথে জোট করেছেন, আপনাদের রুচিবোধ তো আপনারা এরশাদের সাথে জোট করেছেন, আপনাদের রুচিবোধ যাদেরকে আপনারা বললেন বাপের থেকে বেশি বাড়তে যেও না। কত দল করেছেন, কত জায়গায় কি করেছেন, আমি কি দল করেছি? আমি তো গণ অধিকার পরিষদ করেছি, তাই না? এটা তো ওপেন সিক্রেট। আপনার জামাতের আমিরের নেতা সে তো জাসদ ছাত্রলীগ করেছে, তাই না? আপনাদের দলে এরকম কত নেতা আছে ছাত্রলীগ করে এসেছে। আপনারা দেখেন, এই যে 24 রাজাকার মেজর আক্তার, সে আমাকে রাজাকার, এই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে একটা ফেজদাবি বলে টকশোতে আমাকে রাজাকার বলেছিল। তো সেই ব্যক্তিকে আপনি কিভাবে আপনার দলে নিলেন বলেন? আপনারা বলেন যে 71-এর সাথে আপনারা 24-কে আপনারা মেলাবেন না, তা আপনারা কি করতেছেন? আপনারা যারা 24-এর এই যে গাদ্দার, এই গাদ্দারদেরকে আপনারা কেন দলে নিলেন আমাকে বলেন? আপনারা বিএনপি কে গাদ্দার বলছেন, বিএনপি কে প্রতারক বলছেন, তো এইগুলো কি? আপনি লাইন বলতেছেন আর আমি শব্দ বলতেছি, পার্থক্য এখানে। জি, আপনি আজকে বললেন যে বিএনপি জনগণের সাথে ধোঁকাবাজি করেছে, তার মানে কি বিএনপি ধোঁকাবাজ? বিএনপি কোথায় ধোঁকাবাজি করেছে? একটা প্রমাণ দেন তো। ঐক্যমত কমিশনের আলোচনায় সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছিল, সে নিজেই বলেছিল যে বিষয়গুলোতে একমত হবেন আর যে বিষয়গুলোতে ভিন্নমত থাকবে আমরা সব ওয়েবসাইটে দিয়ে দেবো। মাহফুজ ভাই, আমি কি এটা মিথ্যা বললাম? আমি যদি মিথ্যা বলে থাকি আপনি আমাকে মিথ্যুক বলতে পারেন, আপনার বলার দরকার নাই যে আপনি মিথ্যাচার করতেছেন। সোজা কথা, রাজনীতির ভাষায় আপনি স্পষ্ট হয়ে বলবেন, আমার কোনো আপত্তি নাই। আমি যদি ভণ্ডামি করি, প্রতারণা করি, আমাকে আপনি ভণ্ড বলবেন, প্রতারক বলবেন। আপনারা তো বলেন যে ভণ্ডটাকে ভণ্ড বলতে হবে, তাহলে আজকে এই মিথ্যাচার গুলো করা হয়নি। সেখানে ভিন্ন মত দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে উৎসাহিত করেছিলেন। দেখেন, সেখানে বিএনপির পক্ষ থেকে আমাদের বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছিলেন যে গণভোটের প্রস্তাব আমরাই করছি, আপনারা গণভোটে যান, যাতে করে জাতি বিভ্রান্ত না হয় এবং আমরাও ক্ষমতায় গেলে এটা আসলে পাল্টাইয়ে না দিতে পারি। জি, এখন কোন গণভোট? স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের উপরে গণভোট। তো স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতারণা করলেন, তিনি কি করলেন? আমরা যে সনদে স্বাক্ষর করেছি উইথ নোট অফ ডিসেন্ট, এরপরে
যে সময় আপনি দেখেন যে ওই জাতীয় সংসদে যে দক্ষিণ প্লাজায় আমরা যে সময় স্বাক্ষর করলাম, আমাদের সামনে যে দলিলটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল। এরপরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ যে সময় জারি করা হলো সেখানে নোট অফ ডিসেন্ট নাই। প্রতারণা কে করলো? ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে আমি কি ইউনূস সাহেবকে এখন প্রতারক বলতে পারি না? যে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এবং জুলাই জাতীয় সনদ নিয়ে সর্বপ্রথম যদি কেউ প্রতারণা করে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে। নোট অফ ডিসেন্ট যে উঠে দেওয়া হলো বা থাকলো না, সেটা কার পরামর্শে মনে হয়? সেটা মনে হয় জামাতের পরামর্শে। জামাত তো আগের দিন বললো যে আমরা এই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করব না। কার ভয়ে, কার চাপে, কার ভয়ে, কার চাপে পরের দিন তারা স্বাক্ষর করার জন্য চলে গেল? জি রাশিদ খান, আমি এটা শেষ করি। দেখেন, গণভোট নিয়ে যে প্রতারণা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছিল সেখানে 4টা প্রশ্ন, একটা উত্তর। এরপরে বিএনপির সংগ্রামী মহাসচিব তিনি কি প্রতিবাদ লিপি দেননি? তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে জনগণের সাথে সরকার প্রতারণা করছে। আমরা যদি জনগণের ম্যান্ডেট পাই তাহলে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। বিএনপি এখন কি বলছে? বিএনপির মাননীয় চেয়ারম্যান কি বলছে? একই কথা বলছে না আমাদের প্রধানমন্ত্রী? তিনি সর্বত্র জায়গায় বলছেন যে জামাত এনসিপি তারা তো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তারপর বিএনপি প্রতারণা করছে নাকি জামাত প্রতারণা করছে? বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতারণা করছে নাকি আমাদের বিরোধী দলীয় যিনি রয়েছেন আমাদের মাননীয় নেতা? জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে যে বিএনপি বা সরকার প্রধানের যে বক্তব্য সেটি এনসিপি এবং জামাত সেখানে তারা কোনো আস্থা রাখতে পারছে না। রাশেদ খান, আমি আলোচনা শুনবো, তার আগে মোস্তফা কলবে আসতে চাই। একই দিনে ভোট হলো, সরকার গঠন হলো, আমরা একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার পেলাম, কিন্তু গণভোটের কি হলো? প্রশ্ন ছোট্ট কিন্তু জবাব বিস্তারিত। একটু পেছনে যেতে হয় সামান্য। নির্বাচন হয়েছে একটা, ভোট হয়েছে দুটা। জি, দুটা ভোটের সময়ও কিন্তু যুক্তি ছিল খুব চমৎকার, অত্যন্ত দেশ দরদি, অর্থনীতি বান্ধব, যে দুদিনে হলে খরচপাতি বেশি পড়ে যাবে, দেশের এই অভাবের দিনে আমরা একই দিনে করে ফেলি। জি, এবং দলগুলো একমত হয়ে গেল। কিন্তু আসলে যে তাদের প্রত্যেকে এরা ছিলেন মতলব আলী, ভিতরে ভিন্ন একটা মতলব ছিল, এই জন্য আমি বলছি মতলব আলী। এরা মহব্বত আলী ছিলেন না। আসলে তাদের মধ্যে কোনো ইন্টারনালি মহব্বত ছিল না, অবিশ্বাস ছিল। যে কারণে আপনার এই টকশোরে মিনিট কয়েকের মধ্যে, আমি গুণে শেষ করতে পারিনি, গাদ্দার, ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ এই শব্দগুলো কতবার উচ্চারণ হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে খুব বহুল প্রচলিত বা জনপ্রিয় শব্দ, এখন বহুলের চেয়েও বহুলের যে যাকে যেটা পারছে বলছে। আবার তারা শেষ পর্যন্ত কিন্তু আবার মাইন্ড করেন না, একটু পরে আবার কোলাকুলি করেন। তো রাজনীতিতে একটা কথা আছে যে রাজনীতিবিদদের সব কথা বিশ্বাস করেন না। এটার জের এখন পড়েছে যে রাজনীতিবিদরা যদি সত্য কথাও বলে তারপরে দু চারজন একটু কানাকানি করে যে কদ্দুর সত্য বলছে আর কদ্দুর মিথ্যা বলছে। নির্বাচনের সময় যেমন কিছু তারা ওয়াদা দেয়, তখনও মানুষ কিন্তু প্রশ্নবিদ্ধ থাকে যে এটা কি ওয়াদার জন্যই ওয়াদা কিনা। নির্বাচনের মাঠের ভোট খোঁজা নিয়ে একটা ছোট্ট উপমা আছে এরকম। এক ভদ্রলোক গিয়ে, প্রার্থী গিয়ে এক ভোটারের কাছে ভোট চেয়েছে, বলছে যে আমার ভোটটা দিয়েন। ভোটার বলছে আমি তো আরেকজনের কথা দিয়ে ফেলছি। তো ভোটের মাঠে কথা দেয়াই যায়, কত তোমারও কথা দিলাম। অর্থাৎ জনগণ এদেরকে বুঝে ফেলছে যে এরাও ঠকবাজি করে, এদের সাথেও টুকটাক ঠকবাজি করা লাগে। কিন্তু এই যারা এই টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠান দেখছেন, জি, তাদের কাছেও কিন্তু একটা মাপকাঠি আছে। মাপকাঠি আছে এই প্রশ্নে, তারা খুব ভয়ানক নয়, বিপজ্জনক নয়, যেহেতু তারা নিজেরা এমপি মন্ত্রী এগুলো হতে চান না। অন্তত এই অনুষ্ঠানে আমরা 4 জনের মধ্যে আমি আর আপনি কিন্তু এগুলো হতে চাই না। ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা ওয়ার্ড কাউন্সিলরও হতে চাই না। আমার সাথে 2 জন কিন্তু তারা এগুলো মাশাআল্লাহ হবেন ভবিষ্যতে, এটা আশা তারা রাখেন। রাজনীতির এটা একটা গোলপোস্ট বলা চলে, এটা দোষের কিছু নয়। কিন্তু এই কাজটুকু করতে গিয়ে তারা যে জনগণের কাছে পদে পদে ধিকৃত হচ্ছেন, সমালোচিত হচ্ছেন, এটা তারা কিন্তু উপলব্ধি করেন না। কিন্তু তারা তো মনে করছেন যে তারা যা বলছেন সেই সত্য প্রতিষ্ঠার লড়াই তারা করছেন, সেখানে এক পক্ষ আরেক পক্ষের যে এই সত্য প্রতিষ্ঠার লড়াইয়ের নানা ধরনের কৌশল তো থাকবে। এই যে সুন্দর শব্দটা হচ্ছে কৌশল। জি, কিন্তু তখন যারা বনিবনা একদম গোলমাল হয়ে যায়, তখন তারা কিন্তু এটাকে আর কৌশল বলেন না, নিজের অংশটুকুকে কৌশল বলেন, প্রতিপক্ষটাকে বলেন চাতুরি, ধূর্তামি, এমনকি ভণ্ডামি। তাহলে একই ঘটনা আপনার জন্য এক ব্যাখ্যা, আমার জন্য আরেক ব্যাখ্যা। তো এই ক্ষেত্রে তো যারাই অনুষ্ঠান দেখছেন অথবা যারা আওয়ামী লীগের আছেন, তারা ইদানিং এসব অনুষ্ঠান বেশি দেখেন, কাজকর্ম কম লুকিয়ে টুকিয়ে থাকেন। না, তাহলে আপনি যেটা বললেন মোস্তফা কলবে, সেই পয়েন্ট অফ প্যারামিটারে তো 2 জনের আলোচনাই ঠিক আছে, উভয়ই ঠিক আছে। এখন কে যে বেশি ঠিক, এটা হচ্ছে প্রশ্ন। ওই
ডাক্তার, তিনি আবিষ্কার করেছেন যে তিনি ক্যান্সার রোগী ভালো করতে পারেন। তখন বলতে বলতে গিয়ে বলছেন যে গত 200 বছর ধরে আমি এই ক্যান্সারের ওষুধ বিক্রি করছি, প্রায় 10 লাখ ক্যান্সার রোগী ভালো হয়েছে। তো একজন মনোযোগ দিয়ে শুনলেন যেটা কি বললো, 200 বছর ধরে বিক্রি করছে, তাহলে ওনার বয়স কত? 10 লাখ রোগী ঠিক করছে। দেশে কত ক্যান্সারের রোগী আছে? তো এখন সচেতন এক ব্যক্তি তার অ্যাসিস্ট্যান্টে জিজ্ঞাসা করলো, বললো যে তোমার ওস্তাদ কি একটু ভণ্ড কিসিমের মনে হয়? না, হালকার উপর ঝাপসা ভণ্ড। আমি 200 বছর বলতে পারবো না, আমি মাত্র 150 বছর ওনার সাথে আছি, এর আগে 100 বছর আমি অন্য এক ওস্তাদের সাথে ছিলাম। ওই ক্লায়েন্ট কিন্তু বুঝে নিয়েছে যে কোনটা কোন কিসিমের ভণ্ড। তো এই রাজনীতি 24 পরবর্তী রাজনীতিতে এরকম হওয়ার কথা ছিল না। আমার মূল কথা হচ্ছে এটা, মূল কথা হচ্ছে আগে ছিল এটা, আপনারা যে যা পেরেছেন বলেছেন। এখন যদি প্রশ্ন আসে, শেখ হাসিনা তো নিয়মিত এই দুটা দলকে ভণ্ড, প্রতারক, ঠকবাজ, রাজাকার, জোচ্চোর সব বলেছিল, তার মানে কি উনি সঠিক বলে গিয়েছিল আগাম? এই প্রশ্ন কি এসে যাচ্ছে না? আপনি তো জবাব দিতে পারবেন না। জি, মোস্তফা আমি তো পাইওনিয়ার, আমি তো আগেই বলে গিয়েছিলাম যে তারা ভণ্ড। অসংখ্য ধন্যবাদ। মাহফুজুল হক ভাই, আসতে চাই যে আপনি যে প্রসঙ্গগুলো বললেন তার প্রেক্ষাপটে রাশেদ খান যে যুক্তি এবং তার যে রাজনৈতিক ব্যাখ্যাগুলো বললেন, এর প্রেক্ষাপটে আপনার কি বলা আছে, কি বলার আছে আপনার? এখন দেখেন, রাশেদ ভাই বলেন মানে হচ্ছে যে ওনারা জুলাই সনদ আদেশ বা হচ্ছে যে ওনারা যেগুলো হচ্ছে যে ঐক্যমত হয়েছেন সেগুলোতে মানে সেগুলো করবেন, যে নির্বাচিত হলে যেগুলো হন নাই সেগুলো করবেন না। তো জুলাই রাশেদ খান একটা পয়েন্ট বলেছেন যে নোট অফ, এই জুলাই সনদ থেকে নোট অফ ডিসেন্ট যে উঠে গেল, এইটা তার ধারণা জামাতের পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকার সেটা তুলে দিয়েছে। এখন সবই তো ধারণা, তো আপনি করতে পারেন, যে কেউ করতে পারেন, বেসিস থাকুক না থাকুক। আমার ধারণার চেয়ে রাশেদ খানের ধারণা কিন্তু গুরুত্বপূর্ণ এই অর্থে তার স্বাক্ষর আছে এবং তিনি জুলাই ঐক্যমত্য কমিশনে তিনি ছিলেন। ধারণা তো আমি বললাম তো, ধারণা অধিকাংশ কোরআন শরীফে এটা আয়াত আছে, অধিকাংশ ধারণা ভুল হয়। কারণ হচ্ছে যে আপনার কাছে তো ইনফরমেশন নাই, আপনি ধারণা করতেছেন। ইনফরমেশন থাকলে তো আপনার তথ্যর আলোকে কথা বলতেন। আমি বলি তো, এখন ডক্টর রাশেদ খান কিন্তু তার ধারণার মধ্যে নেই, তিনি তথ্য প্রমাণ দিয়ে বলেছেন। তার মানে জামাতের পরামর্শেই সেটা তুলে দেওয়া হয়েছে। জামাতের সাথে এনসিপি ছিল, সবকিছু জামাতের পরামর্শে হয়, আর ক্ষমতায় যায় বিএনপি। ওই ইয়া থাকে, অন্তর্বর্তীকালীন সরকার জামাতের পক্ষে কাজ করে, সেখানকার ওই উপদেষ্টারা যায় হয় বিএনপির মন্ত্রী, মানে হচ্ছে যে ওখানকার আমলারা থাকে এখনো স্বপদে বহাল। তো ওনারা হচ্ছে যে সবকিছুতে জামাত খোঁজেন। আওয়ামী লীগের এই চরিত্র ছিল, আওয়ামী লীগ সব জায়গাতে জামাত শিবিরকে খুঁজতো, যা হয়তো তদন্ত ছাড়া ইয়া ছাড়া সবকিছু জামাত করতে চালাই দিত, চালাইতে তো পরিণতি হয়েছে। তো এখন ওনারাও এই জায়গায় গেছেন, এই ইয়ার এই মানে রোগ ওনাদের এখন দেখা দিছে, যা হয় সেটা জামাত শিবিরকে দায়ী করার প্রবণতা, এটা খুবই মারাত্মক, ভয়াবহ। এবং হচ্ছে যে না, আপনারা যে হুঁশিয়ারি দিচ্ছেন, এটা কি জাস্ট মানে হুঁশিয়ারি দেওয়া নাকি এর পিছনে অন্য কোনো ইয়ে আছে? হুঁশিয়ারি, সতর্ক করতে হবে। সতর্ক না করলে তো আপনারা পরবর্তীতে দায়ী করবেন আমাদেরকে, বললেন যে আপনারা তো আগে এরকম বলেন নাই। আপনাদের 91 অবস্থাটা আপনার মাথায় রাখা উচিত। 91-তে জামাত ইসলামী, বিএনপি, আওয়ামী লীগ সবাই এরশাদ বিরোধী আন্দোলন করলো। মানে সরকারের অধীনে এই শাসকের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এবং ইয়ার কেয়ারটেকার সরকার লাগবে, আন্দোলন করলো। আন্দোলন করার পরে বিএনপি 140 আসন পেল, জামাত 18 আসন পেল। জামাত, আওয়ামী লীগ প্রস্তাব দিল যে 8টা মন্ত্রণালয় দিবে এবং হচ্ছে যে মানে শেখ হাসিনা তার রাষ্ট্রপতি নির্বাচনের সময় একদম গোলাম আজমকে যদি অনেক গালি দেয়, কিন্তু তার পা ধরে সালাম করার জন্য লোকজন পাঠায়, সব সমর্থন চাইলেন, কিন্তু জামাত ইসলামী সে জায়গায় গেলেন না, নিঃশর্ত সমর্থন দিলেন বিএনপিকে। বিএনপি সরকার গঠন করলো। 91 সাথে এই যে 26 নির্বাচনের কি দেখছেন? মিল আছে, মিলটা এই জায়গায় মিল আছে হচ্ছে যে সেই সময় জামাত ইসলামী নিঃশর্ত সমর্থন দিয়ে বিএনপি সরকার গঠন করার সুযোগ দিল, কিন্তু বিএনপি যখন সরকার গঠন করলো তখন বিএনপি এক পর্যায়ে জামাত ইসলামী প্রস্তাব করলো যে ঠিক আছে, কেয়ারটেকার সরকারের জন্য আমরা আন্দোলন করছি, আপনারা এখন এটাকে সংবিধান অন্তর্ভুক্ত করেন। কিন্তু তখনকার আমাদের প্রধানমন্ত্রী তিনি বললেন, বিএনপি নেত্রী তিনি বললেন যে আসলে বাংলাদেশের শিশু এবং পাগল ছাড়া কোনো লোক কি নাই, নিরপেক্ষ নাই, এটা সম্ভব না, আর সরকার অধীনে নির্বাচন হবে।
কিন্তু তখন জামাত বললো যে যদি আপনারা যে এই পথে হাঁটেন তাহলে আমরা কিন্তু আপনাদের সাথে থাকতে পারবো না, আমাদের অঙ্গীকার আমরা যে জন্য আন্দোলন করেছি সেইটার জন্য আমাদেরকে রাজপথে যেতে হবে, আপনারা আমাদেরকে রাজপথে পাঠায়েন না, এই সুযোগ আওয়ামী লীগ নিবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু আপনারা তখন আমাদেরকে দায়ী করবেন। অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু তারা বুঝলেন না, গো ধরলেন, এবং শেষ পর্যন্ত তখন জামাত ইসলামী সংসদ থেকে পদত্যাগ করে রাজপথে চলে গেলেন, আন্দোলন গড়ে তুললেন। তখন আওয়ামী লীগ প্রথমে একমত ছিল না, কিন্তু যখন দেখছে উপায় নাই তখন আওয়ামী লীগ কি আন্দোলন শুরু করলো, এবং পরবর্তীতে বিএনপি কিন্তু সেই একতরফা নির্বাচন দিয়েছে, বিএনপির ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় কিন্তু দুইটা নির্বাচন সরকার হয়েছে এবং সংবিধান সংশোধন করে কেয়ারটেকার সরকার আনতে হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরো কিছু আলোচনা শুনবো, তবে এই পর্যায়ে অসংখ্য ধন্যবাদ। রাশেদ খান, আসতে চাই এই যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে জামাত এনসিপির পক্ষ থেকে, আরেকটি গণ অভ্যুত্থানের কথাও বলা হচ্ছে, হরতাল অবরোধের সেই কথাও বলা হচ্ছে, অর্থাৎ মোটামুটি আন্দোলন সংগ্রামে যা যা করা হয় বাংলাদেশে কোনোটা কিছুই তারা বাদ রাখছেন না, এবং সেক্ষেত্রে মাহফুজ ভাই বললেন যে সরকারকে সতর্ক করা যাতে ভবিষ্যতে জামাতকে বা এনসিপিকে কেউ দায়ী করতে না পারে। 11 দলীয় জোটের নেতৃত্বে বাংলাদেশে যতই গণ অভ্যুত্থানের হাকঢাক তারা পারুক না কেন কিচ্ছু হবে না, এবং নাহিদ ইসলাম নিজেই তো বিশ্বাস করে না দেশে জামাতের নেতৃত্বে কিছু হবে। সুতরাং জনগণ কিভাবে বিশ্বাস করবে? আজকে যে তারা গণ অভ্যুত্থানের নতুন হুমকি দিলেন নাহিদ ইসলাম, আওয়ামী লীগ একই কথাই বলতো, বিএনপিতে কিছুই হবে না, জামাত বিএনপি কিছু করতে পারবে না। শেষ করি তো, এই যে গণ অভ্যুত্থানের নতুন ভাবে ডাক দিতে যাচ্ছেন, এই গণ অভ্যুত্থানের ডাক কে দিবেন? 24-এর গণ অভ্যুত্থানের মুখপাত্র নাহিদ ইসলাম, নাকি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামাত ইসলামের হাতে সমস্ত গণ অভ্যুত্থানের ক্রেডিট এবং নেতৃত্ব সঁপে দিয়েছে নাহিদ ইসলাম, সেই ডক্টর শফিকুর রহমান? এই ডক্টর শফিকুর রহমান আসলে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিবেন নাকি নাহিদ ইসলাম নেতৃত্ব দিবেন, সেইটা আগে ফয়সালা করেন। কারণ আপনারাই বলেছেন যে সংস্কারের নামে জামাত ইসলাম প্রতারণা করছে, ভণ্ডামি করছে। জামাতের নেতৃত্বে, সুতরাং জামাতই দিবে। আমরা যদি হিসাব অনুযায়ী তাহলে আমি আরেকটা ভিন্ন বক্তব্য থাকবে যে জামাতের নেতৃত্বে কোনো গণ অভ্যুত্থান সফল অতীতেও হয়নি, ভবিষ্যতে ইনশাল্লাহ হবে না, বর্তমানে তো হচ্ছেই না। জনগণের কোনো অংশগ্রহণ আছে, নিজেদের কর্মীরা, এর বাইরে তো কোনো অংশগ্রহণ নাই। আচ্ছা শোনেন, আমি যে হুমকি দামকি বা হুঁশিয়ারি দিচ্ছে, এটা কি নিজেদের রাজনৈতিক কদর বা দাম? আমি আপনাকে একটা বক্তব্য দেখাই, বলুন। এই বক্তব্য নিশ্চয়ই আপনি দেখেছেন, আপনি পড়ে শোনান। একটা ভণ্ড, প্রতারক, মুনাফিক জনগণের সাথে গাদ্দারি করছে, মাননীয় প্রধানমন্ত্রীকে একদম সরাসরি 11 দলীয় জোটের সমাবেশে আমাদের বিরোধী দলের নেতা উপস্থিত ছিলেন, তার উপস্থিতিতে নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভণ্ড, প্রতারক এবং মুনাফিক বলেছে। মাহফুজ ভাই, বক্তব্য শোনেন নাই আপনি? আপনাদের নেতা কোনো প্রতিবাদ করেছে? একটু আগে শুনলাম আপনি এখানে বসে বললেন আপনি আমাকে ইট মারবেন। মাহফুজ ভাই, আপনি আমাকে ইট মারবেন, আমি কি এই ইটের বদলে আপনাকে মিষ্টি মারবো? না না, আপনি আমাকে বলেন, আপনি আমাকে ইট মারবেন, আমি কি আপনাকে মিষ্টি মারবো? নিশ্চয় আমি পাটকেল মারবো। আমরা যদি খাম্বা বলি, আমরা যদি পার্সেন্টেজ বলি, তখন আমরা তো খুব ভালো লাগবে। আপনি খাম্বা পার্সেন্টেজ কার বলবেন? আপনারাই তো আয়ের 5% আপনারা নেন, চাঁদাবাজি করেন ইসলামের নামে। আপনারা মানুষের ইসলামের নামে তো দেখেছেন কর্মীদেরকে বিভ্রান্ত করে আপনারা বলেন যে বাইতুল মালের চাঁদা আগে নাকি তোমার বউয়ের চিকিৎসা আগে। আপনারা বলেন যে তারপরে কোরআনের আয়াত আপনারা পাঠ করেন। আপনারা ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতেছেন, তো কারে আপনি পার্সেন্টেজ বলেন? আচ্ছা শুনেন, আপনাদের যে সময় ডক্টর শফিকুর রহমানের উপস্থিতিতে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রীকে ভণ্ড, প্রতারক, মুনাফিক বলেন, সে সময় কি তিনি একটু প্রতিবাদ করতে পারতেন না? আজকে রাশেদ খানের কথা শুনে আপনি মানে তেলে বেগুনে জ্বলে উঠেছেন। এটি কি নাসিরউদ্দিন পাটোয়ারি বলে না বলানো হয়? বলানো হয়। ডক্টর শফিকুর রহমান ভুল হয়ে যায়, চিকিৎসক তো ডাক্তার শফিকুর রহমান তিনি তো এগুলো এনজয় করেন। দেখেন ওই যে মানে টক শোতে এসে ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি বলেন যে 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয়নি, দেশ স্বাধীন হয়নি। তো এনসিপি সম্পর্কে অনেক কথা বলেছিল যে এনসিপি মূলত ভারতের টাকায় নাচতেছে, একটা বক্তব্য দিয়েছিল, এবং এনসিপি কে বিদায় দেওয়ার সময় হয়ে এসেছে। সেই স্বাধীনতা বিশ্বাস করে না, দেশকে বিশ্বাস করে না, দেশ বিরোধী একজন ব্যক্তি, তাকে 11 দলীয় জোটের সমাবেশে বক্তব্য দেওয়ানো হয় এবং তিনি দেশের বিরুদ্ধে বক্তব্য দেন, স্বাধীনতার বিরুদ্ধে বক্তব্য দেন, 71-এর বিরুদ্ধে বক্তব্য দেন। তার মানে কি জামাত ইসলাম নিজেরা তো বলতে পারে না, সমস্যা তো আছেই, তাই না? সুতরাং এই ব্যারিস্টার শাহরিয়ার কবিরদের দিয়ে বলাই, ডাক্তার শফিকুর রহমান তো নিজে বলতে পারেন না, নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিনী তার কন্যাকে নিয়ে গালিগালাজ করান।
এখন আপনারা তাতে ইট জামাতের লাভ মারতেছেন কি? আর আমি মিষ্টি মারবো, এটা প্রত্যাশা করেন না না, ভাই। তাতে জামাতের লাভ আপনার কি? ইসলামিক দল আপনি তো বিকৃত কথা বলেন। আপনার তো হচ্ছে যে সংসদে দাঁড়িয়ে আমাদের ডাক্তার শফিকুর রহমান একটা প্রতিবাদ করেছেন, বলছে জাইমা রহমান প্রধানমন্ত্রীর মেয়ে না, তার বিরুদ্ধে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, জি। এরকম কোন আচ্ছা, এটা আচ্ছা, বিকৃত ঠিক আছে। মানসিকতার লোক আচ্ছা, আমরা ঠিক আছে, পছন্দ যে করি না। জাইমা রহমানকে কিন্তু আপনি নিয়ে সেটা দেন, আবার উল্টা আবার আমি শেষ ডাক্তার করি, শফিকুর রহমানকে জাইমা দায় দিলেন। রহমানকে নিয়ে অনেক বেশি এই ধরনের কথাবার্তা বলার কারণে বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল, বলার পরে আমাদের বিরোধী দলীয় নেতা অনেক সমালোচনা হচ্ছিল যে এনসিপি কে সাথে রেখে আবার এনসিপির লোকজন এইভাবে জাইমা রহমানকে নিয়ে গালিগালাজ করে। তো এরপরে তিনি মূলত বক্তব্য দিয়েছেন, কিন্তু যে মঞ্চে দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভণ্ড, প্রতারক, মোনাফেক বললেন, সেই মঞ্চে তিনিও ছিলেন। তাকে কি গালে একটা থাপ্পড় মারতে পারতেন না? নাসিরউদ্দিন পাটোয়ারিকে জামাতের আমির কি গালে একটা থাপ্পড় মারতে পারতেন না? আসার জন্য কত ধরনের বক্তব্য আপনারা দেন, আপনাদেরকে তো কেউ থাপ্পড় মারে না। ওইটার এটা কি প্রতিবাদ কোনো ইয়ে আজকে আমি দেখছেন আপনি? করেছি, শোনেন, ওইটার প্রতিবাদ ওখানে আজকে আমি প্রতিবাদ করতে করেছি, বলেন না, এখানে আসে ওইটার কথা প্রতিবাদ বলেন, আজকে আমি প্রতিবাদ করেছি। আপনি আমার কথা প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি যাচ্ছে তাই বলবেন, আর আমরা কি ললিপপ খাবো ভাই? এটাই বাংলাদেশের রাজনীতি কি এতই ভালো হয়ে গেছে? ভালোই যদি হইতো তাহলে 71-এ আপনারা দেশ চাননি, এরপরে আপনারা বাংলাদেশের রাজনীতি করতেছেন বিএনপি দয়া। গল্প আর কত বলবেন? সব শেষ করি, জায়গাতে বিএনপি দয়া না করলে, ওই কুমির যেতে নিয়ে বিএনপি দয়া না করলে এই বাংলাদেশের রাজনীতি করতে পারতেন না। এই রাজনীতি শহীদ চলে না তো প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশে। রহমানের দয়া এই অন্য কিছু বাংলাদেশের আছে কিনা রাজনীতি বলেন। করতেছেন। অন্য কিছু আছে কিনা উচিত বলেন। প্রতিদিন শহীদ পুঁজি প্রেসিডেন্ট তো জিয়া ওই রহমানকে আওয়ামী লীগের মতো সালাম পুঁজিতে, জানানো। ওই পুঁজিতে শোনেন, 71-এ চলে যায় না, দেশনেত্রী সব বেগম কিছুতে। খালেদা জিয়া যদি আপনাদের দয়া না করতো, এই বাংলাদেশে জামাত ইসলামের অস্তিত্ব থাকতো না। সুতরাং কথাবার্তা না, বলার তার মানে আগে কি জামাত কি বিএনপির দয়ায় বেঁচে আছে? অবশ্যই বিএনপি দয়া করেছিল বলে জামাত বিএনপির জন্ম বেঁচে কবে আছে। আর জিজ্ঞাসা? আওয়ামী লীগ তো আপনাদের খেয়ে ফেলতো। বিএনপির জন্ম কবে? শোনেন, বিএনপির জন্ম কবে? আর জামাতের জন্ম কবে? জামাতের জন্ম কোথায়? জামাতের জন্ম তো করাচিতে ভাই। আপনারা তো পাকিস্তানের একটি কথা শাখা, বলেন। তাই না? আপনি যদি বাংলাদেশের কথা- দল হয়ে থাকে তাহলে আপনার জন্ম 2008 সালে। বললাম তো, আপনার জন্ম 2008 সালে। বিএনপি 1900 ওই জি, আমরা এখন বিরতি থেকে শেষ করি। আমি শেষ করব। কথা বিরতি থেকে ফিরে এসে শুনবো যে একবারে এক লাইনে জামাত দেখলেন। ইসলামের জন্ম অবশ্যই বিএনপির পরে। আর যদি জামাত ইসলাম মনে করে যে আমাদের জন্ম সেই আপনার সম্ভবত 47-এর আগে, জি, রাশিদ খান, 47-এর রাশিদ আগে। খান। রাজনীতির ভাষা আচরণ অত্যন্ত জঘন্য হয়ে গেছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের রাজনৈতিক শিষ্টাচার একদম নষ্ট হয়ে গেছে। কিন্তু যারা এই ধরনের আচরণ প্রতিনিয়ত করতেছে তারা ভাবতেছে আমাদের আসলে এগুলোর জবাব দেওয়ার কেউ নাই, যে কারণে আমাদের মাঝে মধ্যে আসলে বলতে হয়। আমরা আসলে বলা যায় যে এক প্রকার বাধ্য হই। দেখেন, আমাদের মাহফুজ ভাই যে কথাগুলো বলছিলেন, আসলে তার কথার মধ্যে আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। তিনি যে জুলাই জাতীয় সনদের পক্ষে বলছেন এবং তিনি বলছেন যে বিএনপি জনগণের সাথে প্রতারণা করেছে, তিনি কি একটিবারের জন্য তথ্যপাত্য সহিত বলতে পারছেন যে এইভাবে আসলে বিএনপি জনগণের সাথে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে? কিন্তু আমি তো অক্ষরে অক্ষরে, লাইনে লাইনে আমি দেখিয়ে দিতে পারবো যে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি সহ জনগণের সাথে এবং যুগপৎ আন্দোলনে আমরা যারা ছিলাম তাদের সাথে প্রতারণা করেছে, এমনকি তাহলে রাশিদ খান, জামাত এই ইসলাম এবং আলোচনাটা- এনসিপির সাথে প্রতারণা করেছে। এই Note of আলোচনাটা dissent আমরা নিয়ে। পরে শুনি। আমরা একটু আপনার কাছ থেকে পরে না, শুনি। এই আলোচনাটা শেষ লাইন হলো জি, শেষ লাইনটা যে বলুন। বিএনপি কোনো প্রতারণা করছে না। নির্বাচনের কোনো আগেও প্রতারণা বিএনপি করছে না। বলেছিল আপনার আমরা ভাষায়- স্বাক্ষরিত জুলাই জাতীয় তাহলে সনদ বাস্তবায়ন প্রতারণা করব, করছে কি? আপনার- এখনো একই কথা বলছে, প্রতারণা করছে জামাত। আপনার ভাষায় মিথ্যাচার প্রতারণা করে করছে জামাত, জি। জনগণকে বিভ্রান্ত করে এখন মিথ্যাচার করছে জামাত ইসলাম এবং এনসিপি। অসংখ্য ধন্যবাদ। মোস্তফা কামাল বাসে, এই বিতর্কের শেষ কোথায়? এটি কি সংসদ বা এই টিভি আলোচনা বা বক্তৃতা সমাবেশের মধ্যেই থাকবে, নাকি আন্দোলনের তীব্র আন্দোলন কিংবা তীব্র আন্দোলন কোড আনকোড যেভাবে দেখি সেটা নমুনা আস্তে মনে করা হবে হচ্ছে কিনা? যেটা নতুন একটা ধারা তৈরি হয়েছে। এই অনুষ্ঠানে নেই নাসিরউদ্দিন পাটোয়ারির কথা এসেছে, যে শব্দগুলো, এই শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না। জি, তো নাসিরউদ্দিন পাটোয়ারি যদি 3 বার উচ্চারণ করে থাকেন, এই অনুষ্ঠানে আমরা মোটামুটি তার পিআরওর মতো করে 100 বার উচ্চারণ করে ফেলেছি শব্দগুলো। আমাদের বাঙালির সমাজে আমরা পারিবারিকভাবেও কিসে অভ্যস্ত থাকি যে মন্দ শব্দ অথবা মন্দ বাক্য যত কম বলা যায়, অথবা যদি না বলে পারা যায়, কিন্তু আমরা দিব্যি কিন্তু উচ্চারণ করছি আজে বাজে শব্দগুলো। জি, তো একবার নাসিরউদ্দিন পাটোয়ারি উচ্চারণ করে উনি চলে গেছেন, বা উনি এখানে নাই, উনি প্রসঙ্গও না, কিন্তু তার উদ্ধৃতি দিয়ে আমরা যথারীতি উচ্চারণ করে ফেললাম, অর্থাৎ শব্দগুলো মার্কেটিং করে ফেললাম। এই গেল একদিক। আচ্ছা, যখন এক পক্ষ আরেক পক্ষকে এত নোংরা মনে করছেন,
আর ওই শব্দগুলোও মনে করছেন। তো এক সময় কেন বললেন যে আমরা একই মায়ের দুই সন্তান? এই সন্তানদের এই অবস্থা ছিল, অথবা এই অবস্থা নিয়েই আপনারা ভাই ভাই হয়েছিলেন? জনগণ তো এই প্রশ্নবিদ্ধ হবে। প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে না, প্রেক্ষাপট হলে তো সম্পর্ক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো সম্পর্ক তো চেঞ্জ হয়েছে, ডিক্লারেশন দিয়ে ফেলেন। মাঝে মধ্যে আবার বুক মিলান কেন? একদিনও 3 বার বুক মিলান, 3 বার আবার গালমন্দ করেন, সেটা আবার কোন তরিকা? আরেক সিলসিলা নতুন। এটা গেল একদিক। আর 5 মাসের কথা আপনি যেটা বলছেন, সম্ভবত যারা বিএনপির বিরোধী পক্ষ তারাও স্বীকার করবে যে এই সময়ে এ সরকার ক্ষমতাটা নিয়েছে। ক্ষমতা নেওয়ার পর প্রধানমন্ত্রী যদি বলতেন, যেটা বঙ্গবন্ধু বলেছিলেন দেশ স্বাধীনের পরে, যে আগামী 3 বছর কিছু দিতে পারবো না, সম্ভবত এই প্রধানমন্ত্রী বললেও বাংলার মানুষ সেটা মেনে নিতেন। অর্থনৈতিক অবস্থা এতই খারাপ ছিল বা এখনো আছে এই দেশের। তো ওই জায়গায় তো সরকার প্রাণান্তকর চেষ্টা করছে। আমরা সমালোচনা করছি, নানান সমালোচনা, ব্যর্থতার কথা আনছি, কিছু বিচ্ছিন্ন আজেবাজে ঘটনাও ঘটছে। এখনো কিন্তু বাজারটা মোটামুটি কাঙ্ক্ষিত পর্যায়ে না হলেও সহনশীল আছে। এটা কিন্তু চারটিখানি কথা না। আমাদের কূটনৈতিক পাইপলাইনগুলো আরো নতুন উচ্চতায় কিন্তু খুলছে। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বসাধ্য চেষ্টা করছে, যা তা পরিপূর্ণভাবে এখন স্থিতিশীলতার সময় লাগছে, পারছে না। হ্যাঁ, কিন্তু চেষ্টাটা অব্যাহত আছে। কিন্তু এই যে রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে সরকারকে বেশি বেগ পেতে হচ্ছে। সেই জায়গাতে 11 দলীয় যে জোট, তারা বলছে যে সরকার যদি গণঅভ্যুত্থান বা গণভোটের প্রসঙ্গ, জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে এখন যা বলছে, এটা যদি তারা না বলে বাস্তবায়ন করে, তখন আর এই বিষয়ের বিতর্ক থাকবে। কথাটা যদি সত্যি হয়ে থাকে, তাদের মনের কথা হয়ে থাকে, তাদের বক্তব্যগুলো পর্যালোচনা করলে তো তাই দাঁড়ায়, ইতিবাচক ভাবে নেওয়া যায়। এই কারণে আমি 1 মিনিটে শেষ করে ফেলছি। তাদের নিয়তটা যদি এরকম থাকে যে সরকারকে একটু চাপে রাখি, সেটা অবশ্যই ভালো দিক। কারণ চাপে রাখলে ফল ভালো মেলে। কোন সরকার স্বৈরাচারী হওয়ার পেছনে বিরোধী দলের যে কি রকম উস্কানি থাকে অথবা প্রণোদনা থাকে যে আরো স্বৈরাচারী হোক, সেটা কিন্তু আমরা 17 বছর দেখেছি। বিগত আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচারী করার পেছনে, ফেসিবাদ করে তোলার পেছনে ওই সময়ের বিরোধী দলের কিন্তু একটা সিংহভাগ অবদান ছিল। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের লোকেরা যখন কোন একটা বিরোধী দলকে সেই সময়ের আওয়ামী লীগ যেভাবে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সেই সময় যেভাবে হামলা মামলা চাপে রেখেছে, নির্যাতন নিপীড়ন করেছে, বিএনপি এবং জামাত এবং সরকারের যারাই সমালোচনা করত, এদের নাম তো বিরোধী দল ছিল না। আওয়ামী লীগ তো এদেরকে বিরোধী দল মনেই করেনি। সে মনে না করুক, কিন্তু বিরোধী দল কিংবা কার্যকরী বিরোধী দল তো বিএনপি আমরা ভাগ করে নিয়েছি। রাজপথের বিরোধী দল আর সংসদের বিরোধী দল। যারা সরকারে থাকেন তারা তো তাদের লেন্স দিয়ে অনেক কিছু দেখতে পান না। তো তখনকার যে সংসদের বিরোধী দল, অর্থাৎ প্রকারান্তরে গৃহপালিত বিরোধী দল, তারা ওই সরকারটিকে স্বৈরাচার করার পেছনে ব্যাপক অবদান রেখেছে। আর বিএনপি জামাতকে তো তারা কোনো দলে মনে করেনি, বরং ওই সময়ের একটা নমুনা ইদানিং আমরা গত কয়েকদিন ধরে দেখছি। আবার সেটা কেমন? ওবায়দুল কাদের খুব আফসোস করতেন প্রকাশ্য জনসভায় যে বিএনপিটা কিভাবে টিকবে, কিচ্ছু নাই, এটা নেতৃত্ব কে দেবে? বিএনপি একটু ভালো হবে যদি তারেক রহমানকে দল থেকে বের করে দেয়। আপনার প্রতি মনে থাকার কথা, এত দরদ ছিল বিএনপির প্রতি। দল বিএনপির, কান্দে আওয়ামী লীগ, ব্যথা পাই আমি, চিল্লাচিল্লি করেন আপনি। তো ওই নমুনা ইদানিং আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি বিরোধী দল এখন যে প্রকাশভঙ্গিটা করছে, শুধুই যদি চাপ তৈরি করার জন্য হয়, ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দেয়, এটা মন্দ না। এর বাইরে অন্য কিছু কি দেখছেন আপনি? হ্যাঁ, দেখছি। কি সেটা? তারা আন্দোলন শব্দের কাছে খুব একটা যায় না, কমের পক্ষে হুঁশিয়ারি না, মাঝে মধ্যে বিপ্লব, এগুলো কিন্তু আবার হাস্যকর। বিপ্লব কি হাতের মোয়া? কোথায় কোথায় বিপ্লব? আর ভাই যুদ্ধ তো সারাক্ষণ ভাল লাগে না শুনতে। আপনি ওই সাবজেক্টে ভালো অবদান আছে, আপনার পড়াশোনা করেন এবং করান। ওয়ারের পাশাপাশি পিস শব্দটাও থাকে, যুদ্ধ ও শান্তি সমান্তরাল দুটা শব্দ। কিন্তু জামাতের অ্যাপ্রোচ মাঝে মধ্যে যে কি যেন বিপ্লব করে ফেলবে, আবার এত সোজা, অথবা কোনো অভ্যুত্থান করে ফেলবে। তো থ্রেটের মাত্রা, এটা কি থ্রেট নাকি নিজেদের উচ্চতা বাড়ানোর কোনো চেষ্টা, নাকি আসলে সরকারকে একটু চাপে রেখে? ইদানিং আমরা আবার শুনি শব্দ বোমা। এটা কি? শব্দ বোমা, অর্থাৎ বোমা নানান কিসিমের আছে, রাসায়নিক বোমা আছে, যুদ্ধাস্ত্রে ব্যবহারের বোমা আছে, আর শব্দ বোমা মূলত ফাংশনালি গালিগালাজ, যেটা আমাদের ওই ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এক ভদ্রলোকের নাম খুব ঘোরে, সেফুদা। উনি নিজেও শব্দ বোমা বলতে পছন্দ করেন। একটা গালি দেওয়ার আগে বলে যে আমি এখন একটা শব্দ বোমা ছড়বো। তো
24 পরবর্তীতে এগুলো কিন্তু তামাশা। তামাশা, জি। আমরা কিন্তু ওই প্রাণগুলোর কথা ভুলে এটি যাই, গণতন্ত্রকে ওই রক্তের কথা ভুলে যাই, অধিকতর শুদ্ধতার জায়গাতে নিবে না, মোটেই না। চর্চার প্রশ্নে মোটেই নেবে না। মোটেই নেবে। মোস্তফা কামাল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাহফুজুল হক ভাই আসতে চাই, যেটি আমাদের রাশেদ খান বলছিলেন যে আপনার এই অভিযুক্ত আলোচনায় যুক্তি তর্কের লেশ মাত্র নেই, তিনি বললেন। আচ্ছা, বিচার তো দর্শক শ্রোতারা করবে বা জি, এরা করবে। জি। এখন আমার কথা তোমার কাছে অযৌক্তিকই মনে হবে। সব সময় সরকারি দলের কাছে বিরোধী দলের কথা অযৌক্তিক মনে হয়, এবং সরকারি দল বিরোধী দলকে না আমি বলি। এক মিনিট সবসময় মনে হয় না। একটা উদাহরণ দেই। সংসদে যখন আমাদের এই যে তেল, গ্যাস, পেট্রোল নিয়ে একটা বিশ্রী রকম অবস্থা হলো, বিরোধী দলীয় নেতা সুন্দর করে শুধু একটা প্রস্তাব রাখলেন যে আমরা একসাথে কাজ করতে পারি কিনা। একটা কমিটি গঠন হলো, প্রধানমন্ত্রীর সঙ্গে সঙ্গে কিন্তু সেটা রিসিভ করলেন, একটা কমিটি ঘোষণা হলো, কাজ কিন্তু শুরু হলো না, এক রাতের মধ্যে সব সমস্যা সমাধান। তার মানে গ্রাহ্য করেন, একুরেটলি যদি বলা যায়, অবশ্যই প্রধানমন্ত্রী অ্যাটেনশন দেন সেটাতে। আপনি তো এটা দেখতে পাচ্ছেন, মানে ওই যে আপনি একটু বললেন না, ওবায়দুল কাদেরের মতো অনেক দয়া, বিরোধী দলের জন্য মায়া। মানে এই যে রাশেদ ভাই একটু আগে বললেন না যে জামাত ইসলামীতে আসলে কোন লোক তো জামাত ইসলামের সাথে নাই, সব কর্মী, জন্ম সমাবেশ মহাসমাবেশ যা হয় সবই মানে এগুলো জামাত বা লোকও হয় না, বা হচ্ছে যে কেউ তো জামাতের ডাকে আসে না। তো ওই সময় বলতে ওই যে ভাই বললেন না যে ওবায়দুল কাদের বলতেন যে আসলে ভোট দিতে, ভোটে অংশগ্রহণ করবে কই থেকে, তাদের তো ভোটারই নাই, বাংলাদেশে তো বিরোধী দলের কোনো ভোটারই নাই, সব তো আওয়ামী লীগে যোগ দিয়ে গেছে, আওয়ামী লীগের হয়ে গেছে। এখন এটা ওনাদের মানে যখন ক্ষমতায় থাকেন তখন তো না, কিন্তু মানে যে প্রশ্নটা মাহফুজ ভাই, এখানে প্রশ্নটা হচ্ছে শক্তির চেয়ে হুমকিটা বড় হচ্ছে কিনা। আমি আপনাকে বলি ভাই, যে সেটা বলছেন ভাই, কি আমি যে প্রশ্নগুলো করছি ভাই তো এটা উত্তর দেন নাই। আমি বলছি যে নির্বাচন কমিশন যখন এই গণভোটের ইশতেহার যখন আকার প্রকাশ করলেন, ওয়েবসাইটে দিলেন, তখন কোন এগুলো দেখছেন না দেখেন না? তখন কি চোখ বন্ধ করে রাখছেন? চোখ বন্ধ করে রাখছিলেন? এটা দেখার পরে কিভাবে ওনারা এই যে গণভোটের পক্ষে রায় দিলেন? প্রতিবাদ আবার রায় চাইলেন কিভাবে? কথা বলেন, এরপর সেগুলো করলেন। এখন সেখানে তো সুনির্দিষ্ট ভাবে লেখা আছে যে প্রক্রিয়াটা কি হবে, এই জুলাইসনটা কিভাবে বাস্তবায়ন হবে, গণভোটের রায়টা কিভাবে বাস্তবায়ন হবে, প্রথম সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, শপথ গ্রহণ করবে, 180 দিনের মধ্যে তারা হচ্ছে সংবিধান সংস্কার প্রস্তাব রেডি করবে। না মানলে আপনি জনগণকে কিসের উপর যখন গণভোটের এই ইয়াকার বিজ্ঞপ্তি আকার আসলো, ওয়েবসাইটে প্রকাশ করলো, তখন কি এগুলো ছিল? নোট অফ ডিসেন্ট থাকবে, তাহলে 9 মাস আলোচনা কেন করলেন? তখন তো দেখাইতে দেখাইছে তো, বিএনপি প্রতিবাদ জানিয়েছে না, 9 মাস ধরে এটা নিয়ে ডিবেট হয়েছে, আলোচনা হয়েছে। যখন আদেশ হয়ে গেল তখন সেটাকে প্রত্যাখ্যান করতে পারলেন না, প্রত্যাখ্যান করা হয়নি, প্রতিবাদ লিপি দেওয়া হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে, জনগণকে দিলেন। নির্বাচনের চক্রান্ত ছিল না, আপনারা তো বলছিলেন যে নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। যখন সরকারে আসেন তখন সব অবৈধ হয়ে যায়, যখন সরকার নির্বাচনের আগে তখন সব বৈধ থাকে। এইটাই হচ্ছে দ্বিচারিতা, এটার কথাই বলছি। তো আপনি তো এটাকে অন্যভাবে ব্যাখ্যা করতেছেন। এরপর উনি প্রশ্ন করেন যে হচ্ছে যে 4টা প্রশ্নের উত্তর একটা কেমনে হবে? আরে ভাই, জিয়াউর রহমানের সময় গণভোটের কি ছিল? প্রশ্ন তো একটা, প্রশ্নটা কি? প্রশ্নটা ছিল আমার নীতিকে সমর্থন করেন কিনা, তাই তো? আপনি নীতি এবং আমি যা কর্মকাণ্ড করেছি সবকিছু কোথায় সে কি কি কর্মকাণ্ড করেছেন সেটা জনগণের সামনে উপস্থাপন করছেন। কি করেছে আপনি জানেন না? কেমনে জানবে? তার মেয়াদে আপনি কি অভিযোগ ছিল আপনার বলেন? তার সময় আপনার অভিযোগ কি বলেন? সব সংবিধান করে নিলেন নিজের মতো করে, নিজের হচ্ছে যে প্রধান প্রশাসক বানিয়ে নিলেন, বানিয়ে নিলেন, সব কিছু করে নিজের মতো করে করলেন। কথার সাথে কি মিলান? কথা বুঝার চেষ্টা করেন, না বুঝে কথা বলেন। সেগুলার আপনি কোনো কিছুই উল্লেখ করলেন না। আমি কোথায় কি কি কাজ করলেন সেটাই আমি জানি না, কি কি আপনার নীতি আদর্শ সেটাই জানি না। তো সেগুলা কি সুনির্দিষ্ট ছিল? কিন্তু এখানে রাশেদ খান যেটা বলছে 5 আগস্টের পরে জামাতি সবকিছু নিয়ন্ত্রণ করছে, এটা তার কথা। আমি তো একটু আগে সেটা বললাম, কথাটা একটা জায়গায় আলোচনা হচ্ছে, তাহলে সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই, সেটা তো সব বুঝে গেছে জনগণ। আর এখন এখানে 4টা প্রশ্ন সুনির্দিষ্ট ভাবে যে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে, উচ্চকক্ষ আনুপাতিক হারে হবে, তারপর হচ্ছে যে এই প্রস্তাবগুলোর এইভাবে সংশোধন হবে, 4টা প্রশ্ন আছে সুনির্দিষ্ট ভাবে, এটা এখন বুঝতে পারেন না, আমাদের বিপক্ষে যায়। আমি কথাটা শেষ করি, সময় পাবো না, আমরা শেষ টাইমটা পরে শুনছি। আচ্ছা, শুনেন, আমার কথা হলো যে মাহফুজ আলম
ভাইরা তো মাহফুজ ভাইরা এত জুলাই জাতীয় সনদ মানেন, অথচ এই সনদ মেনে একজন নারী প্রার্থীকে তারা নমিনেশন দেননি। তাহলে তারা যে আসলে কতটুকু জুলাই জাতীয় সনদ তারা তো ধারণ জোট করে, থেকে দিয়েছে, জামাত থেকে না দিক, জোট থেকে তো দিয়েছে। আপনি দিবেন না কেন? আপনি তো জুলাই জাতীয় সনদ মানেন। আপনি বলছেন যে মানে আমরা আমাদের নোট অফ ডিসেন্ট স্যাক্রিফাইস করেছি। আপনি নোট অফ ডিসেন্ট স্যাক্রিফাইস শেষ করি, আপনি নোট অফ ডিসেন্ট স্যাক্রিফাইস করেন, আপনি সেই জুলাই জাতীয় সনদ আপনি মানলেন না। তার মানে কি ধোঁকাবাজি কে করেছে? ধোঁকাবাজি জামাত ইসলাম সর্বপ্রথম করেছে। আর জুলাই জাতীয় সনদ নির্বাচন থেকেই বাস্তবায়নের পথে গিয়েছে বিএনপি, নির্বাচিত না হওয়ার আগেই বাস্তবায়নের পথে গিয়েছে। এটা হলো বিএনপি। কিভাবে এই যে মানে নারীদেরকে আপনার নমিনেশন দেওয়া, এটা তো একটা অন্যতম দেয় নাই, 3.3% 5% দিতে পারে না। আগের নির্বাচনে বাংলাদেশে কত percent শোনেন, দিয়েছে? এটা কি নতুন করে বাংলাদেশে দিয়েছে? কত শতাংশ নারী রাজনীতি করে, যাদেরকে আপনার দিলে তারা ওই এলাকা থেকে পাশ করে বের হয়ে আসবে, সেটা যাচাই বাছাই করেই বিএনপি তাদেরকে দিয়েছে। এখন একজন